আমি যখন বঙ্গবন্ধুকে উপস্থাপন করেছি, স্বাধীনতার যুদ্ধকে উপস্থাপন করেছি আমার বক্তৃতায় জজদের সম্মুখে, তখন উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, তুমি কি আপনি কি রাজনীতি করতেন? আমি যেই মাননীয় প্রধানমন্ত্রী, আমি ছাত্রলীগ করতাম। তখন তিনি একটি নাম উচ্চারণ করে আমাকে বলছিলেন, সে তোমার সিনিয়র? আমি তখন বললাম, মাননীয় প্রধানমন্ত্রী, সে আমার 10 বছরের জুনিয়র। উনি যাকে সিনিয়র লিডার মনে করতেন, তারও আমি 10 বছরের সিনিয়র। এটা শুনে উনি অনেকটা আমার প্রতি হাত বাড়িয়ে দিলেন। গত 3 মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম দিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না, ওনার চরণের ধুলো আমি পাই না। আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম নেন না, না থাক বলে। কিন্তু সেই সময় যে ওনার মনের মধ্যে রাষ্ট্রপতি হিসাবে আমার নাম গ্রথিত হয়ে গেছে, এবং সেই জন্যই যে উনি আমার সালাম নেওয়াটা বিব্রতকর মনে করতেন, এটা তো পরে বুঝলাম। আগে তো বুঝতাম উনি আমার পর বিরক্ত। সম্মানিত সংসদ নেতা ও প্রধানমন্ত্রী, জনাব স্পিকার ও ডিপ্টি স্পিকার, হিজ এক্সেলেন্সিস, সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। জনাব স্পিকার, ত্রয়োদশ জাতীয় সংসদের এই উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের ইতিহাসের এক ঐতিহাসিক মুহূর্ত। জাতীয় সংসদে একটি শক্তিশালী বিরোধী দলের পাশাপাশি কয়েকজন স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন। আমি এই সংসদে আপনার মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার নেতৃত্বে গঠিত নতুন সরকারকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। জাতীয় সংসদের সকল সদস্যের প্রতিও রইল আমার প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। একই সাথে স্মরণ করছি বীরাঙ্গনা মা বোনদের এবং আমাদের সকল শহীদদের, যারা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হয়েছেন। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের সকল নেতার অবদানকেও আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। বাংলাদেশের 3 বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, যিনি দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে প্রতিবার সামনের কাতারে থেকে আপোষহীন নেতৃত্ব দিয়েছেন। জনাব স্পিকার, বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে 2024 সালের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কোটা সংস্কার আন্দোলন থেকে এক পর্যায়ে এটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রূপ নেয়। দেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, প্রবাসী তথা সকল শ্রেণী পেশার মানুষ গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলসহ সকলের সম্মিলিত আন্দোলনের ফলে 2024 সালের 5ই আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম।
ফ্যাসিবাদের নির্মমতা শিকার অসংখ্য মানুষের কান্না আর হাজারো প্রাণের আত্মত্যাগের মধ্যে দিয়ে অবশেষে আজ থেকে পুনরায় যাত্রা শুরু হতে যাচ্ছে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সত্যিকার অর্থে জনপ্রতিনিধিশীল জাতীয় সংসদ। বাংলাদেশের জাতীয় সংসদের রাজনীতির এই ঐতিহাসিক মুহূর্তে আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, যার অশেষ রহমতে আমরা একটি ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে যাত্রা শুরু করতে পেরেছি। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের থেকে শুরু করে 2024 সালের দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ সহ এই পর্যন্ত দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা শহীদ হয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ শুরুর এই যাত্রা লগ্নে আমি তাদেরকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করায় বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে জানাই উষ্ম অভিনন্দন ও শুভেচ্ছা। প্রথমবারের মতো জাতীয় সংসদে বিরোধী দলের দায়িত্ব গ্রহণ করায় বাংলাদেশ জামায়াতে ইসলামকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমরা অতীতের সংসদগুলোতে দেখেছি এখানে দেশের মানুষের কল্যাণ বিবেচনায় আলোচনা না হয়ে মানুষের চরিত্র হননের জন্য এখানে বিপুল সময় ব্যয় করা হয়েছে। আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব, এই সংসদ যেন কারো চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়। আপনার কাছ থেকে কেউ সামান্যতম সুযোগ যেন এই ব্যাপারে না পায়। আমরা চাই এই সংসদ শুধুমাত্র জনকল্যাণে প্রতিষ্ঠিত হবে এবং পরিচালিত হবে। আমি আস্থাশীল, গভীর আস্থাশীল, আপনি একজন লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন ইনশাআল্লাহ এই সংসদকে সফলভাবে নেতৃত্ব দিতে। আজকের দিনটি আমাদের জাতীয় জীবনে অনেক ঐতিহাসিক একটি দিন, ব্যক্তিগতভাবে আমার জীবনেও। 2024 সালের 5ই আগস্ট তথা 36শে জুলাই শাহবাগ থেকে ছাত্র জনতার মিছিল নিয়ে আমি এবং আমার সহযোদ্ধারা এই জাতীয় সংসদের প্রাঙ্গণে আমরা এসেছিলাম। ছাত্র জনতাকে সাথে নিয়ে ফ্যাসিস্ট মুক্ত করেছিলাম এই মহান জাতীয় সংসদকে। সেই দিন আমাদের ভূমিকা ছিল বৈপ্লবিক। আজকে একটা ভিন্ন প্রেক্ষাপটে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে আজকের এই মহান জাতীয় সংসদে কথা বলতে পারছি, সেজন্য মহান আল্লাহ তাআলার কাছে এবং জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং অন্যান্য মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। সাংবিধানিকভাবে কার্যপ্রণালী বিধি অনুসারে আজকের এই মহান সংসদের সভাপতি করার জন্য যার নাম প্রস্তাব করেছেন, উনি অত্যন্ত একজন সজ্জন, উনি অত্যন্ত প্রাচীন রাজনীতিবিদ। উনি যে দলই করুন না কেন, আমি মনে করি দেশের সকল মানুষের ওনার প্রতি আস্থা এবং শ্রদ্ধা আছে। মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রস্তাবকে আমরা বিরোধী দলের পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। তবে এটা খুব ভালো হতো যদি মাননীয় প্রধানমন্ত্রী বা তার প্রতিনিধি এই বিষয়ে বিরোধী দলের সাথে একটু আলোচনা করতেন। আমরা অবশ্যই তখনও এটাকে গ্রহণ করতাম অত্যন্ত আনন্দিত। তো আমি আশা করি আগামীতে এই ধরনের যে সমস্ত বিষয় আসবে আলোচনা করা সম্ভব। তো সরকারি দল বিরোধী দলের সাথে আলোচনা করলে কুরবান নেই, এটা পরিবেশটি আরো উন্নত হয়। আমি সেই আশাবাদ ব্যক্ত করে এবং এই সিদ্ধান্তের প্রতি আমি আবারও প্রশংসা করি। এবং মাননীয় সভাপতি, ওনার বাড়ি কুমিল্লা, আমার বাড়িও বোধহয় তার কাছাকাছি, সেই জন্য আই হ্যাভ এ স্পেশাল অ্যাফিলিয়েশন ওনার সাথে আছে। সব মিলিয়ে অত্যন্ত আনন্দ চিত্তে সমর্থন ব্যক্ত করে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাইকে আসসালামু আলাইকুম। এই সংসদের সবচেয়ে সৌন্দর্য হলো স্বৈরাচার সরকার, যার বিরুদ্ধে আমরা 15 বছর লড়াই করেছি, তাদের পক্ষের কোনো মানুষ এই সংসদে নেই। এই একটা জায়গাতে আমরা একটা কমন থ্রেড রেখে দিয়েছি যে আমরা সবাই গণতন্ত্রকে সামনে রাখবো। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, মাননীয় রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত 133 যোদ্ধাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 93 দফা 2 ও 4 এর বিধান অনুযায়ী এই মহান সংসদে উপস্থাপন করছি, যার তালিকা নিম্নরূপ: বাংলাদেশ ব্যাংক অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2024, জেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 2024, উপজেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 2024,
স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ 2024, শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট অধ্যাদেশ 2024, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন অধ্যাদেশ 2024, বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স সংশোধন অধ্যাদেশ 2024, জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা রোহিতকরণ অধ্যাদেশ 2024। যাদের দীর্ঘ ৪৫ বছরও বেশি আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সহকর্মী হিসাবে, কখনো কর্মচারী হিসাবে, কখনো সংসদ সদস্য হিসাবে, কখনো মন্ত্রী হিসাবে, কখনো দলের নেতা হিসাবে তার ছায়া তুলেছিলাম, স্নেহের ছায়া তুলেছিলাম, নেতৃত্বে ছিলাম। অনেক আন্দোলন, অনেক সংগ্রাম, অনেক ত্যাগ তিতিক্ষা, কিন্তু তার সাথে পৃথিবীর কোনো ত্যাগের কোনো তুলনা করা যায় না। আমি স্মরণ করতে চাই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে। স্মরণ করতে চাই 1971 সালের স্বাধীনতা যুদ্ধে সে লাখো শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আমরা একটা স্বাধীন ভূখণ্ড লাভ করেছি। আমি স্মরণ করতে চাই একই সঙ্গে দীর্ঘ 18 বছর গণতান্ত্রিক সংগ্রাম করে যারা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন এবং হারিয়ে গেছেন আমাদের সেই সব বীর সহকর্মীদের। একই সঙ্গে 2024-এ আমাদের যে সমস্ত তরুণেরা, আমাদের ছেলেরা আমাদের একটা সত্যিকার অর্থেই গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য প্রাণ দিয়েছে, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। মাননীয় সদস্য, আমরা শহীদ জুলাই যোদ্ধাদের ব্যাপারে প্রস্তাব আলোচনা করছি। আপনি কি জুলাই যোদ্ধাদের ব্যাপারে কিছু বলবেন? মাননীয় সদস্য, বেগম খালেদা জিয়ার উপরে আলোচনা সমাপ্ত হয়েছে, এখন আমরা আলোচনা করছি শহীদ জুলাই যোদ্ধাদের ব্যাপারে। এই সম্পর্কে আপনি কিছু বক্তব্য রাখবেন? মাননীয় স্পিকার, আমরা পূর্ববগত না, আর নতুন আসছি তো ছোটখাটো ভুল হয়েই যায়, আবার মাইকেরও আপনাদের ভালো ডিস্টার্ব আছে, সবকিছু শুনতে পারি না। জুলাই বিপ্লব বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ফেসিবাদের পথ, সবকিছু আজকে এই যে শত মায়ের কান্না, সন্তানের হারানোর যে ব্যথা, গুম হওয়ার পরিবারের মা কি বোন কি সন্তান তারা অপেক্ষা করছে, এখনো তার উদ্ধার হয়নি। আমাদের 16 বছরের যে নির্যাতন, নিপীড়ন এবং বৈদেশিক শক্তি হাতে নিয়ে যিনি এই দেশটাকে লুটপাট করে অনেকটা ভিক্ষা জুড়ি হাতে তুলে দিয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা যারা বিদেশে পাচার করেছে, তারা আজকে নাই। 24শে জুলাই না হতো তাহলে আমার মতো লোক ফাঁসির সেল থেকে এসে সংসদে স্থান পেতাম না। আমি আজকে আমার নির্বাচনী এলাকা রংপুর 2 বদরগঞ্জ তারাগঞ্জবাসীকেও আন্তরিক ধন্যবাদ জানাই যে তারা ভোট না দিলে আজকে আমি সংসদে আসতে পারতাম না এবং আজকে আমি কথা বলার সুযোগ পেতাম না। কমিটমেন্ট সেটা উনি ভঙ্গ করেছেন, রাষ্ট্রের প্রতি যে ওনার যে কমিটমেন্ট সেটা উনি ভঙ্গ করেছেন। সেই জায়গা থেকে উনি রাষ্ট্রপতি থাকার যে গ্রহণযোগ্যতা সেটি তিনি ইতিমধ্যেই হারিয়েছেন। আর উনি হচ্ছেন যে সিম্বল অফ ফেসিজম। চুপ করে উপস্থিতি আমাদের কাছে এটা কোনোভাবেই প্রাসঙ্গিক মনে হয়নি। এই রাষ্ট্রপতি ইতিমধ্যেই শপথ ভঙ্গ করেছে। পরিষ্কার করে এখানে বলা দরকার, জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে 17 বছর ধরে যে ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম করা হয়েছিল তার বিরুদ্ধে লড়াই করেছে এখানকার রাজনৈতিক দলগুলো, এখানকার ছাত্র, শ্রমিক, কৃষক, নারী, নানা ধরনের সংগঠনগুলো। এবং সেই সংগ্রামের ধারাবাহিকতায় 18 সালের মধ্যরাতের ভোট ডাকাতির পরে রাজনৈতিক দলগুলো একটা জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করেছিল।